নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। রোহিঙ্গারা নাম তুলেছে, বিহারের মতো বাংলাতেও ভোটার লিস্ট যাচাইয়ের দাবি শুভেন্দুর। এবার ভীমদার বিরুদ্ধে সরব বেবি কোলে, দলকে সেসব কথা বলতে চান। বিক্রস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে মোদি, অনাবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী। প্রাক্তন সিজেআই চন্দ্রচূড়ের বিরুদ্ধেই কড়া অ্যাকশন, সরকারকে চিঠি দিল সুপ্রিম কোর্ট। সিপিএমে পালাবদল, চুরির জায়গায় পার্টির সম্পাদক ৭০ বছরের বেবি, নেতৃত্ব ছাড়লেন কারাটরা। গ্রেড ওয়ানে পাস ওয়াকফ সংশোধনী বিল, লোকসভার পর রাজ্যসভাতেও মোদি ম্যাজিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। রোহিঙ্গার নাম তুলেছে, বিহারের মতো বাংলাতেও ভোটের লিস্ট যাচাইয়ের দাবি শুভেন্দু। বিহারের পর বাংলায় হোক, দাবি শুভেন্দু অধিকারী। বিহারে বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের ভোটার লিস্ট পুনর্মূল্যায়নের সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিরোধী দলনেতা। তার দাবি, যেভাবে বিহারে ভোটার লিস্ট খতিয়ে দেখতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা হচ্ছে, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গেও তা করা হোক। বিজেপির বিধায়ক বলেন, খুব ভালো পদক্ষেপ, এতে স্বচ্ছতা বাড়বে। যারা অবৈধ উপায়ে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের চিহ্নিত করা উচিত। যারা জাল আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র দেখিয়ে নাম তুলেছেন তাদের নাম বাতিল করা দরকার। বাংলায় রোহিঙ্গারা ভোটার তালিকায় নাম তুলেছে, অভিযোগ শুভেন্দুর। এর আগেও বাংলার ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ওঠা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু। এদিন ফের সেই দাবি করেন, বলেন বাংলাতেও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হওয়া উচিত। বঙ্গ রোহিঙ্গা ভুয়ো আধার কার্ড ও বার্থ সার্টিফিকেটের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের শনাক্ত করা দরকার। তিনি আরো বলেন, এদেশে শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই ভোটার তালিকায় নাম থাকা উচিত। কমিশন সূত্রে জানা গিয়েছে যে বিহারের মোট ৭.৯৬ কোটি ভোটারের মধ্যে প্রায় ৮৭% ভোটারকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। আরো 5 রাজ্যে ঠিক এভাবেই ভোটার তালিকা যাচাই করা হবে। তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, পদুচেরি এবং তামিলনাড়ু রয়েছে। আগামী বছর এই রাজ্যগুলিতে ভোট। এই ইস্যুতে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কমিশন ১৯৮৭ সালের জুলাই থেকে ২০০৪ সালের ডিসেম্বরের মধ্যে জন্মানো ভোটারদের নাগরিকত্বের প্রমাণপত্র চেয়ে চিঠি পাঠাচ্ছে। অভিভাবকদের জন্ম সংশয়পত্র পর্যন্ত জমা দিতে বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, আসলে পেছনের দরজা দিয়ে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা এনআরসির থেকেও ভয়ানক। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সব বিরোধী দলকে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো জানান, এই চিঠি মূলত বিহারের সরকারের কাছে পাঠানো হয়েছে, তবে এর একটি কপি পশ্চিমবঙ্গ সরকারকেও পাঠানো হয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, বাংলার ভোটার তালিকা থেকে যদি অবৈধ অনুপ্রবেশকারীদের নাম কাটা পড়ে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি চাপে পড়বে। শুভেন্দু বলেন, এতে ওদের ভোট ব্যাংকে বড় আঘাত লাগবে। বছর ঘুরলেই ভোট, নির্বাচনী আবহে ভোটার তালিকা সংশোধনের বিতর্কে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার। এবার ভীমদার বিরুদ্ধে সরব বেবি কোলে, দলকে সে সব কথা বলতে চান। প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে কিলচর জুতো পেটার ঘটনা ঘিরে নিন্দার ঝড়। তবে নিন্দার সমালোচনা খুব একটা গায়ে মাখতে নারাজ পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে শর্মা। তবে দলের শোকজের জবাব দিয়েছেন বলেই খবর। আর সেখানে বেবির দাবি, তাকে প্রথমে হেনস্থা করা হয়। সম্প্রতি খড়গপুরে রাস্তায় ফেলে মারধর করা হয় প্রবীণ বাম নেতা অনিল দাসকে। গায়ে নীল রং ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়াতেই নিন্দার ঝড় ওঠে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন অনিল দাস। পাল্টা থানায় যান বেবি কোলেও। তবে বেবির ধরনের আচরণ ভালোভাবে নেয়নি দল। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বেবি কোলেকে ৩০ জুন শোকজও করেন। সূত্রের খবর, বেবি তার জবাব দিয়েছেন। সূত্রের দাবি, বেবি তার জবাবে জানিয়েছেন, প্রথমে তিনি আমাকে হেনস্থা করেছেন, নিজেকে রক্ষা করতেই আমি পাল্টা ওই পথ বেছে নিয়েছিলাম। আর ওই বিষয়টি ছিল পুরোপুরি ব্যক্তিগত। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি বলেই আমি মনে করি। সেই সঙ্গে বেবি এও লিখেছেন, আমি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ওই ব্যক্তি আমার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ধারাবাহিকভাবে হস্তক্ষেপ করে চলেছেন। আমাকে কি উপায়ে তিনি হেনস্থা করেছেন তা যদি সুযোগ দেওয়া হয় আমি আপনাকে বলতে চাই। এই চিঠিতে তা বলা সম্ভব নয়। যদিও সুজয় হাজরার বক্তব্য, অফিসিয়ালি আমি হাতে কোনো জবাবের কাগজ পাইনি, সমাজ মাধ্যমে জানতে পারছি। অফিসিয়ালি হাতে পাই, তারপরে বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করব, তারপরে এই নিয়ে সংবাদ মাধ্যমকে জানাতে পারবেন।
ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে মোদি। অনাবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী। ব্রিক্স 17তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্রাজিলের রিও ডি জেনেইরো পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। মোদি নিজে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান যে ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া সফরেও যাবেন, যেখানে প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভার আমন্ত্রণে রাষ্ট্রীয় বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সফরে কার্যকর আলোচনা ও বৈঠকের মাধ্যমে ভারত ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। ব্রাজিল সফরের আগে প্রধানমন্ত্রী মোদি আর্জেন্টিনা সফর করেন। 57 বছরের মধ্যেই এটাই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা সফর। বুয়েন্স আইরেসে পৌঁছেই তিনি রাষ্ট্রপতি জাভিয়ের মাইলির সঙ্গে বৈঠক করেন এবং গার্ড অফ অনারে ভূষিত হন। মোদি জানান, ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনায় তিনি অভিভূত। সাম্প্রতিক সফরে ঘানা ও ত্রিনিদাদ ও টোবাগো সরকার মোদিকে তাদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে সম্মানিত করা হয়। ঘটনার প্রেসিডেন্ট মোদিকে অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা এবং এনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট তাকে দ্য অর্ডার অব দ্য রিপাবলিক সম্মানে সম্মানিত করেন। ব্রিক্স সম্মেলনের এবারের থিম আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা। আলোচ্য বিষয়ে থাকছে বিশ্ব স্বাস্থ্য সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও COP30, কৃত্রিম বুদ্ধিমত্তা, শাসন এবং ব্রিক্স কাঠামোর সংস্কার। আগামী বছর ব্রিক্সের সভাপতিত্বভার ভারতের হাতে। এবারের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ভারত সেই দায়িত্ব গ্রহণ করবে। রিও ডি জেনেইরোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তার জমকালো আয়োজনে মোদিকে স্বাগত জানান। মোদি জানান, হাজার হাজার কিলোমিটার দূর থেকেও ভারতীয়দের মধ্যে দেশের প্রতি ভালোবাসা দেখে তিনি গর্বিত। ব্রিক্স হল উদীয়মানে অর্থনীতির 5টি দেশের গোষ্ঠী: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এটি 2009 সালে প্রতিষ্ঠিত হয় এবং দক্ষিণ আফ্রিকা 2010 সালে এতে যোগ দেয়। রাশিয়া বাদে সব দেশই উন্নয়নশীল। ব্রিক্সের মূল লক্ষ্য হল বিকল্প অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করা। প্রধানমন্ত্রী মোদি ব্রাজিল সফর কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিক্স সম্মেলন এবং পরবর্তী দ্বিপাক্ষিক বৈঠকগুলিতে ভারতের অবস্থান ও নেতৃত্ব স্পষ্ট করতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন কূটনৈতিক মহল। প্রাক্তন CGI চন্দ্রচূড়ের বিরুদ্ধেই কড়া অ্যাকশন, সরকারকে চিঠি দিল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি হিসেবে 2 বছর দায়িত্ব পালনের পর চন্দ্রচূড় 2024 সালের 10ই নভেম্বর অবসর গ্রহণ করেন। পদে থাকাকালীন তিনি 5 কৃষ্ণ মেনন মর্গে প্রধান বিচারপতির জন্য বরাদ্দ অবসান পেয়েছিলেন। তিনি এখনও একই বাংলায় বসবাস করেছেন বলে অভিযোগ। এবার এ বিষয়ে সরকারকে চিঠি দিল সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অবসরের 8 মাস পরেই সরকারি বাসভবনে রয়েছেন। এই নিয়ে এবার সুপ্রিম কোর্ট কঠোর অবস্থান নিয়েছে। আদালতের তরফে কেন্দ্রীয় নগরের উন্নয়ন মন্ত্রককে চিঠি লিখে চন্দ্রচূড়কে বাসভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে নিয়ম অনুসারে অবসর গ্রহণের পর কোনো বিচারপতি এতদিন সরকারি বাসভবনে থাকতে পারবেন না। ভারতের প্রধান বিচারপতি হিসেবে 2 বছর দায়িত্ব পালনের পর 2024 সালের 10ই নভেম্বর চন্দ্রচূড় অবসর গ্রহণ করেন। পদে থাকাকালীন তিনি প্রধান বিচারপতির বাসভবন হিসেবে 5 কৃষ্ণ মেনন মর্গের বাংলোটির বরাদ্দ পেয়েছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম অনুসারে তাকে অস্থায়ী বাসভবন হিসেবে টাইপ 7 বাংলো বরাদ্দ করা হয়েছিল, কিন্তু তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে অনুরোধ করেন এবং 30 এপ্রিল 2025 মেনন মর্গের বাংলোতে থাকার অনুমতি চান। সেই মেয়াদ শেষ হওয়ার পরেও বর্তমান প্রধান বিচারপতি BR গাভাই তাকে 31 মে পর্যন্ত বাসভবনে থাকার অনুমতি দেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের লেখা চিঠি অনুসারে অবসর গ্রহণের 8 মাস পরেও চন্দ্রচূড় বাংলোটি খালি করেননি। তার অনুরোধে সুপ্রিম কোর্ট তাকে 31 মে পর্যন্ত বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়। সেই সময়কালও শেষ হয়ে গেছে, ফলে নতুন বিচারপতিরা আবাসন বরাদ্দে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রাক্তন প্রধান বিচারপতিকে অবিলম্বে বাংলোটি খালি করতে বলা উচিত। এই প্রসঙ্গে 1 জুলাই সুপ্রিম কোর্ট প্রশাসন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রককে একটি চিঠি দিয়ে দ্রুত বাংলোটি খালি করার নির্দেশ দিয়েছে। জবাবে প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন তিনি ইতিমধ্যেই বিকল্প একটি বাংলো পেয়েছেন, কিন্তু সেটি দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় সংস্কারের প্রয়োজন। পাশাপাশি তার 2 কন্যা বিরল ও জটিল রোগে আক্রান্ত, যাদের নিয়মিত AIIMS বিশেষ চিকিৎসার দরকার হয়। এই কারণেই স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, এটি একান্তভাবে আমার ব্যক্তিগত সমস্যা, তবে আমি আদালত প্রশাসনকে এই বিষয়ে আগেই অবহিত করেছিলাম। বিচারপতি চন্দ্রচূড় আশ্বাস দিয়েছেন যে এই সমস্যার সমাধান কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। আমি অবগত এই পদে থাকাকালীন দায়িত্ব ও মর্যাদা কীরকম হওয়া উচিত।
সিপিএমে পালাবদল, ইয়েচুরির জায়গায় পার্টির সম্পাদক 70 বছরের বেবি, নেতৃত্ব ছাড়লেন কারাটরা। কেরল সরকারের প্রাক্তন মন্ত্রী এম বেবিকে সিপিআইএম পার্টির নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সিপিএম এর 24তম মাদুরাই পার্টি কংগ্রেস বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকে এই পদটি খালি ছিল। সিপিআইএম পার্টি কংগ্রেস বৈঠক রবিবার তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই পার্টির পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে এম এ বেবির নাম চূড়ান্ত করা হয়। এই নির্বাচনের ফলে আরো দক্ষিণে ঝুঁকল সিপিএম, কারণ এই মুহূর্তে গোটা দেশে একমাত্র কেরলেই ক্ষমতায় রয়েছে বামেরা। বেবির স্থলাভিষেক এক প্রকার পার্টির কেরল লাইনকেই মজবুত করলো বলে মনে করছে রাজনৈতিক মহল। 70 বছর বয়সী এম এ বেবি, যার পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি, সিপিআইএম এর ছাত্র শাখা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে সক্রিয় রাজনীতির সূচনা করেছিলেন। এরপর বেবি পার্টির যুব শাখা ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন। তিনি 1986 থেকে 1998 সাল পর্যন্ত সিপিএম এর পক্ষ থেকে রাজ্যসভার সংসদ ছিলেন। সিপিআইএম সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এম এ বেবি ছাড়াও অল ইন্ডিয়া কিষাণ সভার সভাপতি অশোক ধাওয়ালের নামও ঘোরাফেরা করছিল। গত বছর সেপ্টেম্বর মাসে সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকে সিপিআইএম এর সাধারণ সম্পাদকের পদটি খালি ছিল। এখনো পর্যন্ত প্রকাশ কারাট অস্থায়ীভাবে পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সিপিএম এর বয়স বৃদ্ধির কারণে দীর্ঘ কয়েক যুগ পর পার্টি থেকে সরে গেলেন প্রকাশ কারাট এবং বৃন্দা কারাট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী সিপিআইএম এর প্রধান হওয়া এম এ বেবি কেরল থেকে দ্বিতীয় নেতা। এর আগে এম নুম্বুদিরি পাদো এই দায়িত্ব পালন করেছিলেন। পলিটো ব্যুরোর 16 সদস্যের মধ্যে 11 সদস্য এম এ বেবির নাম সমর্থন করেছেন। এম এ বেবি কেরলের কেল্লাম জেলার প্রাককুলম এলাকার বাসিন্দা। বয়স বৃদ্ধির কারণে এবারের পার্টি কংগ্রেসে 7 জনের পলিটো ব্যুরো থেকে সরে যাওয়ার কথা ছিল। প্রকাশ এবং বৃন্দা কারাট, সুহাসিন আলী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বাংলার সূর্যকান্ত মিশ্র এবং তামিলনাড়ুর জি রামকৃষ্ণন। তবে তাৎপর্যপূর্ণভাবে পিনারাই বিজয়নকে কেন্দ্রীয় কমিটি এবং পলিটো ব্যুরোর সদস্য হিসেবে রেখে দেওয়া হয়েছে। বাকি 6 জন সরে গেলেন। সূর্যকান্ত মিশ্রের জায়গায় বাংলা থেকে শ্রীদীপ ভট্টাচার্য, মানিকের জায়গায় ত্রিপুরার রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পলিটো ব্যুরোর সদস্য হয়েছেন। গ্রেড 1-এ পাস ওয়াকফ সংশোধনী বিল। লোকসভার পর রাজ্যসভাতেও মোদি ম্যাজিক। লোকসভায় পাসের পর ওয়াকফ সংশোধনী বিল 2025 রাজ্যসভাতেও পাস হয়েছে। বিলটি সম্পর্কে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে মুসলিম বিরোধী বলে অভিযোগ করেছে। অবশেষে পরীক্ষায় উত্তীর্ণ মোদি সরকার। লোকসভায় ওয়াকফ বিল সহজেই পাস হওয়ার পর রাজ্যসভাতেও পাস হয় এই বিল। বিলের পক্ষে 128টি এবং বিপক্ষে 95টি ভোট পড়ে। এখন আইনে পরিণত হতে বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার ওয়াকফ বিল নিয়ে সরকারকে নিশানা করার জন্য কংগ্রেসকে দিন তুলাধনা করেছেন। রাজ্যসভার ওয়াকফ বিলের পক্ষে 128টি এবং বিপক্ষে 95টি ভোট পড়ে। বিলটির উপর আলোচনা প্রায় 13 ঘন্টা ধরে চলে। রাজ্যসভায় এই বিলটি নিয়ে প্রায় 13 ঘন্টা আলোচনা হয়। লোকসভায় প্রায় 12 ঘন্টা ধরে ম্যারাথন বিতর্কের পর এই বিলটি পাস হয়। এখন আইনে পরিণত হতে বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অনুমোদনের জন্য পাঠাতে হবে। বৃহস্পতিবার রাজ্যসভায় বক্তব্য রাখার সময় জেপি নাড্ডা ওয়াকফ আইনের প্রস্তাবিত সংশোধনীগুলিকে জোরালোভাবে সমর্থন করেন এবং জাতীয় স্বার্থ রক্ষা এবং ওয়াকফ সম্পত্তির অপব্যবহার রোধে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, এই সংশোধনী দরিদ্র মুসলমানদের কল্যাণের কথা ভেবে আনা হয়েছে। অবশেষে ওয়াকফ বিলে গ্রেড 1 নিয়ে পাশ করল মোদী সরকার। ওয়াকফ সংশোধনী বিল 2025 প্রথম লোকসভায় পাশ হয়। এখন 13 ঘন্টা আলোচনার পর বিলটি রাজ্যসভাতেও পাশ হয়েছে। ওয়াকফ বিলের পক্ষে 128টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে 95 ভোট। ওয়াকফ বিল এখন আইনে পরিণত হওয়ার মাত্র এক ধাপ দূরে। ওয়াকফ বিল সংশোধনের অনুমোদন পেয়েছে। এখন রাষ্ট্রপতি অনুমোদন পেলেই এটি আইনে পরিণত হবে। রাজ্যসভা থেকে ওয়াকফ সংশোধনী বিল 2025 পাস করাই ছিল মোদী সরকারের জন্য সবচেয়ে বড় বাধা। কিন্তু সরকার সেখানে থেকেও সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিল পাস করিয়ে নিতে সমর্থ হন। রাজ্যসভায় 13 ঘন্টারও বেশি সময় ধরে বিতর্কের পর আজ অর্থাৎ শুক্রবার ভোরে ওয়াকফ সংশোধনী বিল 2025 অনুমোদিত হয়েছে। এর মাধ্যমে সংসদ এই আইনের অনুমোদন দিল। বিরোধী দলগুলির বিরোধিতা সত্ত্বেও মোদী সরকার সংখ্যার খেলায় জয়লাভ করেছে। রাজ্যসভার অধিবেশন চলাকালীন বিরোধীরা ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করেন। বিরোধী দলগুলি এই বিলটিকে মুসলিম বিরোধী এবং অসাংবিধানিক বলে উল্লেখ করে। সরকার প্রতিক্রিয়ায় জানিয়েছিল যে এই ঐতিহাসিক সংস্কার সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের কথা ভেবেই আনা হয়েছে। রাজ্যসভায় ওয়াকফ বিলটি 128 ভোটে পাস হয়, যেখানে 95 জন সদস্যের বিপক্ষে ভোট দেন। এর আগে বৃহস্পতিবার সকালে লোকসভায় 228 জন সংসদ বিলটিকে সমর্থন করেন এবং 232 জন বিরোধিতা করেন। লোকসভায় 10 ঘন্টা ধরে আলোচনা
আলোচনা হয়েছিল। লোকসভা ইতিমধ্যেই এই বিলটির অনুমোদন করেছে। এখন এই বিলটি রাষ্ট্রপতি অনুমোদনের অপেক্ষায়। রাষ্ট্রপতি অনুমোদনের পরই বিলটি আইনে পরিণত হবে। বিরোধী ইন্ডিয়া জোট বিলটির বিরোধিতা করেন, অভিযোগ করে বিলটি অসাংবিধানিক। এর লক্ষ্য মুসলিমদের টার্গেট করা। তিনি দাবি করেন যে এই আইনের লক্ষ্য হলো মুসলিমদের সম্পত্তি দখল করে কর্পোরেশনের হাতে তুলে দেওয়া। ওয়াকফ বিল 2025 4 এপ্রিল তারিখে ভোর রাত 2টা 32 মিনিটে রাজ্যসভায় পাস হয়। এই বিলের পক্ষে 128টি ভোট পড়ে আর বিপক্ষে 95টি ভোট পড়ে। এখানে লক্ষণীয় যে এই বিলটি দুপুর 1টার দিকে রাজ্যসভায় পেশ করা হয়েছিল। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সদস্য সংখ্যা 22 জন, যার মধ্যে অনধিক 4 জন অমুসলিম থাকবেন।